সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24-এ। দর্শক, আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি, যেখানে কথা বলতে যাচ্ছি এমন একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে যাতে ভুগে ছোট থেকে বড় প্রায় সবাই। কখনো কখনো তা একদম মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বয়ে আনতে পারে। তা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্টের কথা যখন আমরা বলি, দুটি রোগ আমাদের চোখে ভাসে। একটি হচ্ছে হাঁপানি, একটি হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা সিওপিডি। এই দুটি রোগ কেন হয়, তাতে কেন শ্বাসকষ্ট হয় এবং চিকিৎসা কী, সে নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার AKM রফিকুল বারী, অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেই বিষয় নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়। স্যার, আমরা সিওপিডি এবং অ্যাজমা এই দুটি রোগের নাম শুনি। বিশেষ করে অ্যাজমা রোগ সম্পর্কে প্রায় সবাই জানে, অ্যাজমা রোগের অনেক লক্ষণ সম্পর্কেও সবাই জানে, কিন্তু বিশেষ করে একটি জিনিস নিয়ে সবাই ভয় পায়, তা হচ্ছে এখান থেকে আবার শ্বাসকষ্ট হয়। সিওপিডি রোগটি যদিও তার চাইতে অনেকক্ষণ বেশি আছে এবং এতে মৃত্যুর ঝুঁকিও বেশি হয় এবং বর্তমানে সারা বিশ্বে তৃতীয় প্রধান মৃত্যুর কারণ হিসেবে থাকলেও এই রোগটি সম্পর্কে আবার একটু ধারণা কম। তো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, এই যে শ্বাসকষ্টের রোগ হচ্ছে, শুধুমাত্র এই দুটি রোগের ক্ষেত্রেই হচ্ছে নাকি এর পাশাপাশি আরও কোনো সমস্যা আছে? না, আমাদের তো শ্বাসকষ্ট বয়স ভেদে যদি চিন্তা করি, আমরা যদি অ্যাডাল্ট নিয়ে কথা বলি, শ্বাসকষ্ট অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস এবং বিভিন্ন রোগের মানে লাংসের জন্য হতে পারে। আবার দেখা যাবে যে হার্টের জন্য হতে পারে, হার্ট ফেল করলে শ্বাসকষ্ট হতে পারে। এমনি দেখা গেল যে সে আমাদের আবার লাংসের আইএলডি আছে, ওখানেও শ্বাসকষ্ট হতে পারে। সিম্পলি যদি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখনও কাশির সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। বিভিন্ন কারণে কোভিড দেখেছি, এখন দেখি তখনও কিভাবে শ্বাসকষ্ট হচ্ছে। তো কমনলি আমরা যখন অ্যাডাল্ট রোগী নিয়ে করি, যদি স্মোকিং হিস্ট্রি থাকে, তখন আমরা ওইটাকে ওয়ার্ক আপ করি যে সিওপিডি আছে কিনা। আচ্ছা। আর এখানে এর সাথে যদি অ্যাজমাকে ডিফারেন্সিয়েট করতে, এটাও করার চেষ্টা করি আমরা যে কেন এটা অ্যাজমা না। তো অ্যাজমা এবং সিওপিডি এই দুটি রোগ নিয়ে আজকে বেশি কথা বলতে যাই। এর মধ্যে অ্যাজমা কাকে বলে, সিওপিডি কাকে বলে? অ্যাজমা হচ্ছে যে কোনো বয়সেই হতে পারে শ্বাসকষ্ট, এবং সেটা রেসপিরেটরি ট্র্যাক্টের প্রদাহ, মেইনলি এখানে হচ্ছে প্রদাহ হচ্ছে, এবং এখানে বলা হয় যে ইওসিনোফিলিক প্রদাহ হচ্ছে, এবং সেটা প্রদাহ কোনো সময় থাকবে, কোনো সময় রিমিশনে চলে যাবে, মানে থাকবে না। শ্বাসকষ্টটা সবসময় একইভাবে থাকবে না। তারপরে এটা সাধারণত অল্প বয়স্কদের, বাচ্চাদেরও হতে পারে, 2 বছর বয়স্কের থেকে অ্যাডাল্টেরও হতে পারে। কিন্তু সিওপিডিতে দেখা যাবে যে সাধারণত 40 বছর বয়সের এবং তার ঊর্ধ্বে, এবং বলা হয় যে স্মোকিং হিস্ট্রি থাকবে, স্মোকিং হিস্ট্রি ছাড়াও সিওপিডি থাকতে পারে। আবার 2 নম্বর হচ্ছে আপনার সিওপিডি সাধারণত যে শ্বাসকষ্টটা হয়, এটা পারসিস্টেন্টলি থাকে, শুরু হলো আস্তে 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 তার সিভিয়ারিটি বাড়তে থাকে। তার আর অ্যাজমার মধ্যে ইনফ্লামেশন, সিওপিডিতেও ইনফ্লামেশন হয়, ওটা হচ্ছে আপনার ইওসিনোফিলিক না, ওটা হচ্ছে নিউট্রোফিলিক বলা হয়। যার জন্য সিওপিডি, অ্যাজমার যে মেডিকেশন আর সিওপিডির মেডিকেশনের মধ্যে কিছুটা হলেও পার্থক্য থাকে। আর অ্যাজমার আমরা চিকিৎসা দেখা যাবে যে প্রথমেই শুধু বঙ্কোডাইলেটর না, যেহেতু ইনফ্লামেশন এখানে বেশি থাকে, এটা নিয়ে আমি একটু করে কথা শুনবো, আরো একটু বিস্তারিতভাবে শুনতে চাই। তো আমাদের দেশে কোন রোগটির ক্ষেত্রে প্রিভিলেন্স আমরা যেটাকে বলি বা প্রাদুর্ভাব কোনটির বেশি? আমাদের দেশে অ্যাজমা, আমার মনে হয় আমাদের যে সার্ভেলেন্স আছে তাতে এরকম স্টাডি নাই, কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে অ্যাজমা বোধহয় 5 to 7%, আর সিওপিডি বোধহয় লেস দেন 5%, যদি আমি ভুল না করে থাকি। তো এই যে দুটি রোগের ক্ষেত্রে আপনি যেটা কথা বললেন যে প্রাদুর্ভাব হচ্ছে, এবং সেক্ষেত্রে অ্যাজমা একটু সামনে এগিয়ে আছে এবং সিওপিডি একটু পিছিয়ে আছে, আমাদের দেশের অবস্থা এরকম।
বাকি যদি আমরা অন্যান্য দেশের কথা চিন্তা করি সেক্ষেত্রে কি একই রকমই? সব দেশে হ্যাঁ হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রিতেও অ্যাজমা বেশি, সিওপিডি একটু কম। তবে যেহেতু এয়ার পলিউশন এবং স্মোকিং হিস্ট্রি, এটা আমাদের দেশে আসলে সিওপিডি আগায় যাবে, কারণ যেভাবে এয়ার পলিউশন আছে সারা পৃথিবীর মধ্যে, তো ঢাকা শহর হচ্ছে সবচেয়ে পলিউটেড। সিওপিডির একটা মেইন কারণ হচ্ছে স্মোকিং এর পরে কিন্তু এয়ার পলিউশন চলে আসতেছে। সেই জন্য আমার মনে হয় সিওপিডি আস্তে আস্তে আপার হ্যান্ডে চলে আসবে। আচ্ছা, তার মানে দিন তো খুব একটা ভালো সামনে দেখে মনে না, হচ্ছে না। সেরকম না। তারপরেও আমরা তো চাই যে সমস্যাগুলো সমাধানগুলো পাই। তো আমাদের দেশে যেহেতু একটি কথা আপনি বলছেন যে বায়ু দূষণ বাড়ছে, অনেকে আছে লাকড়ি চুলায় ব্যবহার করছে, বায়োমাস তো এটির সাথে কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই সিওপিডির কারণের মধ্যে তো প্রথমে স্মোকিং আছে, 2 নম্বর হচ্ছে বায়োমাস আছে, 3 নম্বর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আছে, তারপরে হচ্ছে বায়ু দূষণ আছে, এগুলো কিছু আছে, কিছু কনজেনিটাল ডিজিজ আছে, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি, এগুলোতে সিওপিডি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে সিওপিডি হওয়ার যে কারণগুলো আছে ওইগুলো বাংলাদেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আছে। এরকম স্মোকিং হিস্ট্রি কিন্তু দেখি ইয়াং ছেলেরা স্মোক করছে বেশি বেশি। তারপরে হচ্ছে বায়োমাস, অনেক তো ঘরের মধ্যেও করছে। ঘরের মধ্যে করছে বায়োমাস, যেরকম লার্কির চুলা, এটা অবশ্য একটু কম হয়েছে, তবুও যে বায়ু দূষণটা এটা খুব বেশি হওয়ার জন্য সিওপিডি বেশি হচ্ছে বাংলাদেশে। স্যার, অ্যাজমার ক্ষেত্রে বলা হয় যে কিছু কিছু অ্যালার্জির কারণে অ্যাজমা হয়, এই ক্ষেত্রে অ্যালার্জিগুলো কি কি? আমাদের অ্যাজমার কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে, তাই না? ট্রিগার ফ্যাক্টরের মধ্যে আছে যে আপনার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ওয়েদার চেঞ্জের জন্য হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা, এবং ঠান্ডা যদি ড্রাই ওয়েদারে ঠান্ডা হয় তখন বেশি হয় কষ্ট। তারপর কিছু ইনফেকশন হচ্ছে পারে, ইনফ্লুয়েঞ্জা হতে পারে, তার যেরকম কোভিডের সময় একটা এর কিছু রিলেশন পাওয়া গেছে। আর অ্যালার্জি কিছু ফুডের মধ্যে থাকতে পারে, যে ফুডগুলো সালফাইড নামে একটা কেমিক্যাল কন্টেইন করে। আচ্ছা। কিছু প্রিজারভেটিভ আছে। তারপরে অন্য যে আমরা যে এই সফট ড্রিঙ্কসগুলো খাই ওর মধ্যেও সালফাইড থাকে, এটা আপনার কি করতে পারে। যে আমরা কমনলি বলি যে চিংড়ি, ইলিশ, বেগুন, গরু, পুঁই শাক, এগুলোতেও কিন্তু সবার হয় না, কারো কারো মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। একজনের সময় এটা হিস্ট্রি নিয়ে নিতে হবে আসলে, যে এবং পেশেন্টকেও সতর্ক করতে হবে যে কোনটাই আপনার সমস্যা হচ্ছে। আচ্ছা, তো এই যে অ্যাজমার কথাতে আপনি বলছেন যে অ্যালার্জির কিছু ব্যাপার আছে, অনেকে এরকম আছে যে বাসার মধ্যে তার কিছু পেট থাকে, পোষা প্রাণী থাকে। এটা আমি অমিট করছি, এটা খুবই ডেঞ্জারাস। এটা কোন কোন ক্ষেত্রে হয়? ইদানিং দেখি আমি বেড়াল, ঘরে ঘরে বেড়াল, তাই না? অনেকেই পুষতেছে। আমি বিশেষ করে একটু এটা তরুণ বয়সী বা হ্যাঁ, কিশোরীরা, আমি কিশোররা এদের ক্ষেত্রে থাকছে। প্রথমেই আমি জিজ্ঞাসা করি যে বাসায় কোনো পেট আছে কিনা। বেশ কিছু পেশেন্ট দেখা পেট যায় থাকলে আসলে সমস্যাটা কেন হচ্ছে? যে ডেন্ডার্স আছে না, মানে লোম থেকে, ওই লোমগুলো থেকে যখন রেসপিরেটরি ট্র্যাক্টে যায় এবং ওদের শরীরে কিছু কিছু থাকে, পোকা ধরনের থাকে, ওগুলোরও ডেন্ডার্স যেগুলো আছে এগুলো মাথার মুখে এসে নাকে গেলে পরে তখন ইরিটেট করে এবং শ্বাসকষ্ট বাড়াই দিতে পারে। আচ্ছা, অ্যাজমা মানে শ্বাসকষ্ট, এই কথাটি কি আসলে সত্য? অ্যাজমা মানেই শ্বাসকষ্ট, শ্বাসকষ্টই এদের হলো প্রধান সিমটম। শ্বাসকষ্ট হবে, বুকটা চেপে ধরে থাকবে, তার সঙ্গে কাশি থাকতে পারে। আবার এরকম অনেকে পাই যে যাদের শুধুমাত্র কাশি থাকে, কিন্তু শ্বাসকষ্ট নেই, তাদেরকে আবার কিভাবে অ্যাজমা বলা হয়? এটা হচ্ছে কফ ভেরিয়েন্ট অ্যাজমা যেটা বলা হচ্ছে, সেখানে খুবই কম পার্সেন্টেজ। এইসব ক্ষেত্রে ডায়াগনোসিস করার জন্য খুব মেটিকুলাসলি এবং ডাক্তারদের সতর্ক থাকতে হবে, ভালো করে হিস্ট্রি নিতে হবে। এবং আমরা এখানে ম্যানেজমেন্টটা কিন্তু ওই অ্যাজমার মতোই করা হয়, আসলে সেপারেট কিছু নয়, কিন্তু ডায়াগনোসিসটা করতে হবে আসলে যে এটা কফ ভেরিয়েন্ট অ্যাজমা। দেখা যাবে যে আমরা সব কিছুই পাচ্ছি তার, কিন্তু যখন চেস্ট অসকালটেট করলে, যেটা আমরা টিপিক্যালি অ্যাজমাই রঙ্কাই বলি, যে একটা শব্দ করে, ওইটা অ্যাবসেন্ট থাকছে, কিন্তু সে কেসেই যাচ্ছে। কিন্তু এই পেশেন্টগুলো কিন্তু ব্রঙ্কোপ্রভোকেশন টেস্ট করলে পজিটিভ চলে আসতেছে। আচ্ছা।
তখন আমরা ডায়াগনোসিস করতে সুবিধা হয়। আবার দেখা যাচ্ছে এগুলো ইওসিনোফিলিক যে ইনফ্লামেশনগুলো আছে, হ্যাঁ, ফেনো করা যায়, তাই না, ইওসিনোফিল কাউন্ট করা যায়, এগুলো দেখে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি। সিওপিডির ক্ষেত্রে কি একই ধরনের পরীক্ষা করে ডায়াগনোসিস করা সম্ভব? সিওপিডির দুটো খুবই কাছাকাছি, দুটোর ডায়াগনোসিস, অ্যাজমার ডায়াগনোসিসটা বেশি নির্ভর করে হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, দেন স্পাইরোমেট্রি। আর আমরা সিওপিডির ক্ষেত্রে হিস্ট্রি তো আছে, ফিজিক্যাল এক্সামিনেশন আছে, কিন্তু মেইনলি কনফার্ম করা হয় স্পাইরোমেট্রি দিয়ে। আচ্ছা, তো এই স্পাইরোমেট্রি জিনিসটি কি? স্পাইরোমেট্রি হচ্ছে এটা একটা মেশিনের মধ্যে, একটা নলের মধ্যে আমরা ফু দিই আর কি, জোরে ফু দিয়ে দেখতে চাই যে আমাদের বুকের মধ্যে মানে লাংসের মধ্যে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এবং আমরা কত ইফেক্টিভলি বুকের মধ্যে থেকে বাতাসটা বের করে দিতে পারতেছে। এটা আবার একটা মেশিনে চলে যায় ওই ফোর্সটা, এবং সেটা একটা গ্রাফিক্যাল অনুযায়ী ওটা ওঠে এবং ওইটা প্রিন্ট আউট করা যায়। তখন আমরা দেখি যে FEV1 আর FVC দুটো টার্ম আছে, এই দুটোর রেশিও দেখি। আমরা যদি সেই রেশিওটা 70% অথবা আরেকভাবে বলা যায় 0.7 এর নিচে চলে আসে, তখন আমরা বলি যে এটা অবস্ট্রাকশন আছে। আচ্ছা, দুটেই অবস্ট্রাকশন, অ্যাজমা এবং সিওপিডি দুটেই অবস্ট্রাকটিভ ভেরিয়েন্ট। এই অবস্ট্রাকশন আবার সিওপিডিতে পারসিস্টেন্ট থাকবে, মানে আমরা যদি ব্রঙ্কোডাইলেটর দিই, এটা রিভার্সেবল খুব বেশি হবে না। FEV1 দেখা যাবে যে খুব বেশি রিভার্স করেনি। আর অ্যাজমার ক্ষেত্রে অবস্ট্রাকশনের সঙ্গে আমরা যদি পোস্ট ব্রঙ্কোডাইলেটর দিয়ে আবার রিডিং নিই, দেখা যাবে যে ওখানে রিভার্সিবিলিটি পজিটিভ আসছে, মানে 12% FEV1 12% বাড়ছে, অথবা মোর দেন 200 ml। তো এটি তো অবশ্যই একজন চিকিৎসক দেখবে। আমাদের সাধারণ দর্শক যারা আছে বা সাধারণ রোগী, তাদের ক্ষেত্রে শুধু মনে হয় যে ওষুধ তো একই, তাহলে কেন আবার আলাদা করা হচ্ছে? তো সেইখান থেকে একটু জানতে চাই, সিওপিডি রোগীর ক্ষেত্রে আপনি একটি কথা বলছিলেন যে তাদের ক্ষেত্রে সমস্যাটি প্রায় সবসময় থাকছে, অ্যাজমার ক্ষেত্রে সমস্যাটি বাড়ছে কমছে, এই পার্থক্যটা কেন হচ্ছে? অ্যাজমার হচ্ছে এখানে ইনফ্লামেশনটা ইওসিনোফিলিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর অনেকটা নির্ভর করে। দেখা যাচ্ছে যে ট্রিগার ফ্যাক্টর, আমি যেখানে এক্সপোজ হচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি বা ঘরের মধ্যে ধুলাবালি হলে পরে মাইট আছে, সেখানে এক্সপোজ করলে পরে হচ্ছে, অথবা আপনার যখন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তখন ওটা ট্রিগার করতেছে। অন্য সময় ইনফ্লামেশনটা সাবসাইড করে কিন্তু একদম চলে যায় না, যখন সাবসাইড করতেছে তখন কিন্তু সে অনেকটাই ভালো থাকছে। এই জন্যেই তাদেরকে অ্যাজমা অ্যাকশন প্ল্যান, ওদের রিটেন অ্যাজমা অ্যাকশন প্ল্যান দেওয়া হয়, যে সে বাসায় একটা সে মেনটেন করবে যে কিভাবে কোন ওষুধ খাচ্ছে। কিছু কিছু ওষুধ সে নিজের মতো করে কমায় নিতে পারবে, কোনো যখন বেশি হবে তখন একটু বাড়াইতে পারে। কিন্তু সিওপিডিটা পার্মানেন্টলি ড্যামেজ করে। অ্যাজমার ক্ষেত্রে এই ইনফ্লামেশনটা পার্মানেন্ট ড্যামেজ করছে না, যখন ইনফ্লামেশন হচ্ছে তখন এয়ার ওয়েটাকে ন্যারোয়িং করে দিচ্ছে, মিউকাস সোয়েলিং হচ্ছে, ন্যারোয়িং হচ্ছে, যেটা রিভার্সিবল হচ্ছে আমরা যখন চিকিৎসা করছি বা তার যখন ট্রিগার ফ্যাক্টরগুলো কন্ট্রোল থাকছে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে এটা করছে ইমফাইসেমা, তার মানে কি অ্যালভিওলাগুলোকে ডিস্ট্রয় করে ফেলছে। একবার ডিস্ট্রয় করে ফেললে তো সেটা রিজেনারেট করবে না, মানে পার্মানেন্টটা ছোট 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 যেটা আমরা যেটা নিয়ে অক্সিজেনটা নিই, সেইগুলো যদি ডিস্ট্রয় করে ফেলে, ডিস্টাল এয়ারওয়েগুলো, এগুলো রিভার্স করতে পারে না। এই জন্যেই এটা আস্তে 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 পারসিস্ট করছে এবং সিভিয়ার হয়ে থাকে। এর জন্য যে মেইন কারণ, যে সিগারেট খায় তাদেরকে সিগারেট স্মোকিংটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। মানে সিগারেট আপনি বলছেন যে সিওপিডি রোগে হচ্ছে, আবার এদিক দিয়ে অ্যাজমাতেও হচ্ছে। এখানে অ্যাজমা হচ্ছে ট্রিগার ফ্যাক্টর, আচ্ছা, আর সিওপিডির মেইন কজের কারণের মধ্যে চলে গেছে স্মোকিং, এবং ওই স্মোকিং করার জন্যই তার অ্যালভিওলার মধ্যে অতগুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু অ্যাজমা তার জেনেটিক ফ্যাক্টরটা বেশি, জেনেটিক ফ্যাক্টর তার তার জেনেটিক ফ্যাক্টরের জন্য সে প্রোন টু ডেভেলপ রেসপিরেটরি ব্রেথলেসনেস আর কফ, বা সিমটম অফ অ্যাজমা।
তখন যদি তার ওই এনভায়রনমেন্ট তো আছে, জেনেটিক ফ্যাক্টর তো আছে, তারপরে যদি তখন তার ট্রিগার ফ্যাক্টরগুলো আসে তখন ওভার্ট হয়ে যায় সিমটমগুলো। কিন্তু সিওপিডিতে দেখেন উনি ওনার কিন্তু লাংস ডিজিজড হয়েই আছে, হ্যাঁ, আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। তারপরে আবার ওখানেও কিছু হতে পারে যে যখন যে নর্মাল লাইফ লিড করছে ঠিক আছে, কিন্তু যখন একটু ভারী কাজ করতে যাচ্ছে, এই জন্য বলা আছে যে হ্যাঁ সিঁড়ি ভাবছে, অথবা আমরা বলি যে আপনি বাজার করে আসছেন বিশ্বের থেকে, কিছু হাতে করে নিয়ে আসছেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বেড়ে গেছে কিনা, এবং সে বলবে যে হ্যাঁ আমি আগে এত দূর হাঁটতে পারতাম, ইদানিং দেখি যে অত দূর হাঁটতে পারছে না, আমি হাতে করে কিছু নিয়ে আসতে পারছি না, অথবা আমি 2-3 তলা উঠতে পারতাম, এখন 2 না উঠতে যায় বা 3 তলা উঠতে যায় আমাকে একটু দম নিতে হচ্ছে, এবং ধীরে ধীরে বাড়ছে। এইটা হচ্ছে সিওপিডি। তো এই যে সিওপিডি এবং অ্যাজমার ক্ষেত্রে আপনি কিছু পরীক্ষার কথা বলেছিলেন। আমরা যখন শ্বাসকষ্টের রোগী পাই দেখি যে প্রথমে একটা তার এক্সরেতে কোনো সমস্যা আছে কিনা। সিওপিডি রোগের ক্ষেত্রে কি এরকম সমস্যা পাওয়া যায় এক্সরেতে? এবং অ্যাজমাতে কি পাওয়া যায়? অ্যাজমাও আমরা এক্সরে করব, সিওপিডিতেও আমরা এক্সরে করব। আমরা অ্যাজমাতে কেন এক্সরে করব, যে অ্যাজমা এক্সরে দেখে অ্যাজমা ডায়াগনোসিস করা হয় না যে ওর মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা, যে নিউমোনিয়া আছে কিনা, বা সঙ্গে অ্যাজমার সঙ্গে ব্রঙ্কিয়েক্টাসিস থাকতে পারে। আর সিওপিডিতে অ্যাজমা চেস্ট এক্সরেতে ডেফিনেট কিছু চেঞ্জ পাওয়া যায়, যে আমরা বলি যে ইমফাইসেমেটাস লাং, মানে ওটা লাংসটা বেশ বড় হয়ে যায়, যার জন্য ডায়াফ্রামটা চেস্ট ওয়াল ব্যারেল শেপড হয়ে যাবে, সেটা এক্সরেতে বোঝা যায়। আপনার ডায়াফ্রামটা লো ফ্ল্যাট ডায়াফ্রাম হতে পারে, ইন্টারকোস্টাল যে ওয়াইডেনিং হয়ে যায়, এগুলো আমরা দেখি। এবং হার্টটা অনেক সময় যায় যে যেরকম গ্লোবুলার শেপটা দেখা যাবে যে টিবিউলার লম হয়ে গেছে। কিছু কিছু এক্সরে দেখে বোঝা যায় যে সিওপিডি। অ্যাডভান্স কেসে বেশি ভালো বোঝা যায়। তো সিওপিডি রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বলা হয় যে তারা এয়ার ট্রাভেল করতে পারবে না, এবং তাদের আরো কিছু সমস্যার কথা বলা হয়। এই ব্যাপারটা কি এবং কেন হচ্ছে? সিওপিডিতে তো অক্সিজেন ডিমান্ডটা বেশি থাকে, তার মানে তার তো লাংসের যে অক্সিজেন নেওয়ার ক্যাপাসিটিটা অনেকটাই কমে গেছে। সে নর্মাল যখন রেস্টে থাকে তখন কি হচ্ছে যে তার ম্যাক্সিমাম ইফোর্ট দিয়ে সে অক্সিজেনটাকে ধরে রাখছে। যখন কোনো কাজ করছে তখন কিন্তু সেই ম্যাক্সিমাম ইফোর্টে দিয়েও, যেহেতু তার ম্যাক্সিমাম ইফোর্ট লাং অলরেডি দিয়ে দিছে, যখনই কোনো কাজ করে তখন সে হাঁপায়ে যাচ্ছে। সেরকম আমরা যখন ট্রাভেল করব তখন দেখা যাবে যে আমরা যত উপরে যাব তখন অক্সিজেনের কনসেন্ট্রেশনটা অনেক কমে যায়। সেই ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হতে পারে। এয়ার ট্রাভেলের আগে অবশ্যই তার হেলথ অ্যাসেসমেন্ট করে ট্রাভেল করা উচিত। সিভিয়ার স্টেজে, যেরকম সিওপিডি বিভিন্ন স্টেজ আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, বা স্টেজ 1, 2, 3, 4 পর্যন্ত আছে। স্টেজ 1, 2 হয়তো বা তেমন কিছু করবে না। যাদের বেশি করে যাদের অক্সিজেন লাগে সবসময়, কোনো পেশেন্টের আছে যে সিভিয়ার পারসিস্টেন্ট যখন হয়ে যায় সিওপিডি, অক্সিজেন লেভেল দেখা যাচ্ছে 90-র নিচে থাকছে সবসময়, হ্যাঁ, ওরা দেখা যাচ্ছে বাথরুম করে আসছে। আমাদের এখন খুব সুবিধা হয়েছে পালস অক্সিমিটার থাকার জন্য, আমরা বাসাতে এটা দেখতে পারি যে তার আসলে অক্সিজেন ডিমান্ডটা কি। আমরা যখন বাথরুমে গেলাম সবসময় দেখা যাবে সেই সব রোগীগুলো একটু এফোর্ট দেয়, তখনই তার অক্সিজেন কনসেন্ট্রেশনটা লেভেলটা কমে যায়। যাদের অক্সিজেন লাগে তাদের এয়ার ট্রাভেলটা একটু রেস্ট্রিক্টেড থাকবে। তো অ্যাজমার ক্ষেত্রে যেমন ঔষধ গ্রহণ করছে এবং তার আগে কিছু পরীক্ষা করছে, আপনি স্পাইরোমেট্রির কথা বললেন, সিপিডির ক্ষেত্রে এক্সরের সাথে যোগ হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখি যে সিটি স্ক্যান করতে দেওয়া হয় ফুসফুসের। এটি কি এই দুই রোগের ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য কিনা? সিটি স্ক্যানটা আমার মনে হয় যে সিওপিডির জন্য বেশি প্রযোজ্য। অ্যাজমা আমরা যদি ডায়াগনোসিস করে ফেলি তখন আমার মনে হয় সিটি স্ক্যান রিজার্ভ রাখি, না দেওয়াই ভালো। সিওপিডির ক্ষেত্রে দেওয়া উচিত, যে অনেক সময় ওর মধ্যে বুলা, তার মানে এই যে আমরা অ্যালভিউলাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো যদি একসঙ্গে মিলিত হয়ে একটু বড় ইয়ার স্পেস তৈরি করে, তো এগুলোর সঙ্গে আসে কিনা এগুলো দেখা যায়। আবার সিওপিডি কিন্তু
ক্যান্সারের জন্য মানে লাং ক্যান্সারের ক্ষেত্র যাদের সিওপিডি আছে স্মোকিং করে তাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সিটি স্ক্যান করলে আর্লি স্টেজে ক্যান্সার ধরতে পারি। ধরতে পারি। জি এই দুটো বেশি ইম্পর্টেন্ট আমার জি মনে হয়। স্যার, আমরা আজকে অ্যাজমা সিওপিডি রোগের বিভিন্ন কারণ, পার্থক্য ইত্যাদি তো শুনলাম, এবং কিভাবে এই দুটি রোগ নির্ণয় করা হয় সে ব্যাপারে আপনি একটি ধারণা দিয়েছেন। এরপরে যে বিষয়টি আসে এটা হচ্ছে গিয়ে চিকিৎসা। চিকিৎসার কথা যখন আসে, চিকিৎসার মধ্যে যেহেতু দুটি শ্বাসকষ্টের রোগ, অনেক ক্ষেত্রে কিছু ইনহেলার আপনারা দেন। তো একটু জানতে চাই বিস্তারিতভাবে যে কি ভাবে এই চিকিৎসাগুলো দেয়া হয়। আমরা অ্যাজমা নিয়ে যদি কথা বলি, তখন অ্যাজমাতে আমরা কিছু ওরাল মেডিকেশন আছে। ওরাল মেডিকেশনের পাশাপাশি মেইন যে জিনিসটা হচ্ছে ইনহেলার। আমরা প্রথমেই এখন নতুন যে জিনা গাইডলাইন আসছে সেখানে বলা হচ্ছে যে প্রথম থেকেই ইনহেলার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি, দ্যাটস মিন লো ডোজে ইনহেল কর্টিকোস্টেরয়েড দিতে হবে, এবং বঙ্কোডাইলেটর দুটো কম্বাইনলি থাকে একটা ইনহেলারের মধ্যে। সেটা বাজারে আমাদের দেশে এখন অ্যাভেলেবল হয়ে গেছে, এইটা দিই। তো অ্যাজমা ডায়াগনোসিস হলো মাইল্ডার ফর্মে আছে, তখন আমরা অ্যাজ নিডেড মানে যখন প্রয়োজন, যখন তার শ্বাসকষ্ট হচ্ছে তখন আমরা সেই অ্যাজ নিডেড ইনহেলার দিই। এখন ইনহেলার টেকনিকের মধ্যে আছে যে ইনহেলারও আছে, আবার ড্রাই পাউডার যেটা আমরা ক্যাপসুল আকারে দিই এটাও আছে, দুটোই ইউজ করা যায়। তবে আমি প্রথমে ইনহেলার নিয়ে কথা বলি। সেখানে যে ইনহেলারগুলো নেওয়ার পদ্ধতির মধ্যে আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে একটা স্পেসার বলি আমি, এক্সট্রা প্লাস্টিকের একটা বোতলের মতো থাকবে। আমি বলি মামপানির মানে আধা লিটারের যে মামপানির যে একটা আছে ওই রকম সাইজের একটা বোতল নেওয়া হয়, বাজারে অ্যাভেলেবল আছে। আপনি প্রথমে ইনহেলারটা 10টা ঝাঁকিয়ে দিলেন, হ্যাঁ, এই বাঁকা অংশটা নিচের দিকে থাকবে। আমরা ওই স্পেসারের একটা পাশের মধ্যে ওটা ঢুকাই দিয়ে সোজা হয়ে বসবো, বসে ঘাটটা একটু উঁচু করে এক্সটেন্ড করে তারপরে আমরা মুখের মধ্যে দিয়ে দিব, এবং একটা চাপ দিলে ওই প্রথম যে গ্যাসটা কোথায় যাবে ওই স্পেসারের মধ্যে জমা হলো, আমরা সেটা আমরা লম্বা করে ইনহেল করব, নিয়ে বুকের মধ্যে 10 সেকেন্ড ধরে রাখবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং এটা হওয়ার পরে ওইটাই আমরা আস্তে আস্তে বলবে নাকি না মনে মনে বলেন 10 সেকেন্ড, মোটামুটি 10 সেকেন্ড। সবাই হয়তো শ্বাসকষ্ট যখন থাকবে 10 সেকেন্ড ধরে রাখতে পারবে না, আমি বলি কিছুক্ষণের জন্য, কারণ এই ওষুধটা তো লাংসের বিভিন্ন জালিকার মধ্যে যেতে হবে, এই জন্য একটু সময় দিতে হবে। খালি করলে হবে কি এই উপর এয়ারওয়ে থেকে বের হয়ে চলে আসলো ভিতরে নিয়ে, আবার ওইটাই আবার এক্সেল করবে ওই স্পেসারের মধ্যেই। স্পেসারের যে বাল্ব থাকে না, আলটিমেটলি ওই বাল্বের মাধ্যমে বের হয়ে যাবে, ভিতরে ঢুকবে না। তারপরে এইভাবে আমরা 6 বার নিব সারবো, এবং প্রত্যেকবারই আমরা 10 সেকেন্ড করে ধরে রাখার চেষ্টা করব, যে পারবে 10 না হলে 5 সেকেন্ড হলো, 6 সেকেন্ড হলো, কিছুক্ষণ ধরে রাখবে। তারপরে 6 বার নেওয়ার পরে একটা চাপ দেওয়ার পরে দ্বিতীয়বার আরেকটা চাপ দেবে, চাপ দিলে আবার আমার ওই গ্যাসটা রিফিল হয়ে গেল ওই স্পেসারের মধ্যে। এইভাবে অনুরূপভাবে আমরা 6 বার নিলাম, তাহলে 2 চাপে আমরা 6 2 12 বার আমরা ইনহেল করলাম আর এক্সহেল করলাম। এটা করার পর আমি বলি যে কুলি করে ফেলবেন। কুলিটা কেন করতে হবে? বলে যে আমার ওষুধটা দরকার হচ্ছে লাংসের মধ্যে, তাই না? আমার যেটা মুখের মধ্যে থাকছে সেটা তো আমার কোনো কাজে লাগবে না, বরং কিছু কিছু কাজ সমস্যা করে, যে বিটার টেস্ট এবং খাবার রুচিটা অনেকের চলে যায় এটা যদি জিহ্বার সঙ্গে লাগে। আবার লম্বা সময় ধরে থাকলে পরে তখন ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে। এই কারণে আমরা বলি যে কুলি করে ফেলবে। ও, তার মানে এটির নির্দিষ্ট নিয়ম আছে এবং নিয়ম অনুযায়ী নিতে হবে উচিত। আমাদের দেশে অনেক অ্যাজমা রোগী আছে যারা সমস্যা যখন হয় এবং সমস্যার তীব্রতা যখন বাড়ে শুধু তখনই ওষুধগুলো গ্রহণ করে। যেমন বিশেষ করে কিছু ওষুধ আছে যেগুলোকে আমরা সাধারণত বলি রিলিভার, এই জাতীয় ইনহেলারগুলো ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো শুধু একটি রিলিভার জাতীয় ইনহেলার গ্রহণ করলেই কি সমস্যার সমাধান হবে? না, অ্যাজমার ক্ষেত্রে যে কিছু রিসেন্টলি যে পরিবর্তন আসছে সেখানে বলা হচ্ছে রিলিভার এবং কন্ট্রোলার দুটো একসাথেই দেওয়া হচ্ছে, তাই না? যে ইনহেলার, কর্টিকোস্টেরয়েড, তারপরে এবং বঙ্কোডাইলেটর। আমরা আগে ব্যবহার করতাম যে সালবিউটামল এককভাবে,
এটাকে রিসেন্টলি নিষেধ করা হয়েছে, বলছে এটা যদি আপনি সালবিটামল যদি একা একা মানে সিঙ্গেল ইউজ করেন তাহলে পরে তার মানে বারবার আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 2 নম্বর, সেই আক্রমণটা সিভিয়ার ফর্মে হতে পারে, হসপিটালাইজ হতে পারে। এবং দেখা গেছে যে আমরা যদি স্টেরয়েড সহ করে ইনহেলার ইউজ করি, মানে ব্রঙ্কোডাইলেটর ইউজ করি, তাহলে পরে এই ক্ষেত্রে 60 to 65% কমায় দেয় এই আপনার হঠাৎ বেশি হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি এক্সাসারবেশন, হসপিটালাইজেশন, এগুলো কমায় দেয়। কত বড় বেনিফিট! এই জন্য এখন সবাইকেই আমরা বলি যে যেখানে কম্বিনেশন আছে সেটা ইউজ করবেন। কিন্তু অনেকে তো আছে এরকম যে শুধুমাত্র মন্টেলুকাস জাতীয় ট্যাবলেট গ্রহণ করে, তারা ইনহেলার খুব একটা গ্রহণ করতে চায় না। না, এটা হচ্ছে কি, আমার একটা স্টেজে আছে যখন অ্যাড অন থেরাপি, দ্যাটস মিন প্রথমে আমরা বললাম যে মাইল্ডার ফর্মে মাঝে মাঝে হচ্ছে, আবার যখন আরেকটু সিভিয়ার হচ্ছে তখন আমরা বলছি কন্টিনিউ করেন, নিয়মিত ইনহেলার দিবেন, এবং তারপরেও যখন হচ্ছে না তখন অ্যাড করতে পারি আমরা মন্টিলুকাস্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে প্রথম থেকেই মন্টিলুকাস্ট দেওয়া যাচ্ছে। তবে রিকমেন্ডেশন মেইনলি হচ্ছে আপনার ইনহেলার নিতে হবে, ইনহেলারই প্রথমে নেবেন। আপনি মন্টিলুকাস্টও নিতে পারবেন পরবর্তীতে যখন মানে সিভিয়ার, সাথে আপনি যেটা কথা বলছেন যে অ্যাড অন থেরাপি হিসেবে আমরা সিওপিডির ক্ষেত্রে কি একই রকম চিকিৎসা নাকি সেখানে কোনো ভিন্নতা আছে? সিওপিডির ক্ষেত্রে এখানে যেখানে এখানে ইনফ্লামেশনটা ইসিনোফিলিক না, সেখানে স্টেরয়েডের কাজটা কম, সেই জন্য প্রথমেই বলা আছে যে এটা শুধু ব্রঙ্কোডাইলেটর প্রথম স্টেজে, মাইল্ডের ক্ষেত্রে স্টেরয়েড দিতে হবে, এবং কি সরি ব্রঙ্কোডাইলেটর, এটা বিটা অ্যাগনিস্ট হতে পারে, আবার মাস্কারনিক রিসেপ্টর ব্লকার হতে পারে, এই দুটো কম্বিনেশন হতে পারে। এই কম্বিনেশনগুলো পাওয়া যায় অ্যাভেলেবল আমাদের বাংলাদেশে, এটা ড্রাই পাউডার ইনহেলারও আছে, আবার আপনার ইনহেলার ফর্মেও আছে, মিটার ডোজ ইনহেলার আছে। এর ফাঁকে যদি দেখা যাচ্ছে না এর বারবার এক্সাসারবেশন হচ্ছে, এক্সাসারবেশন মানে বেশি হয়ে যাচ্ছে, বারবারই দেখা যাচ্ছে সে হসপিটালাইজড অথবা আউটডোর ভিজিট ডক্টরসের কাছে বারবার যেতে হচ্ছে, যে শ্বাসকষ্ট কাশি হচ্ছে, এসব পেশেন্ট আবার এদের একটু পরীক্ষা করে দেখতে পারে যে ইউসিনোফিল কাউন্ট বেশি আছে কিনা, দেখা যাচ্ছে যে তার 300 বা তার বেশি ইউসিনোফিল কাউন্ট ব্লাডে পাওয়া যাচ্ছে, তখন বোঝা যাবে যে এটা হয়তো বা স্টেরয়েডে রেসপন্স করবে, তখন আমরা এই স্টেরয়েড অ্যাড করতে পারি, তখন আমরা ট্রিপল থেরাপি বলি। এবং এই তিনটা থেরাপি মানে তিনটা ড্রাগ একসঙ্গে ইনহেলার এবং ড্রাই পাউডারে পাওয়া যায়, এটা দিলে পেশেন্টের বেনিফিট হতে পারে। তো অ্যাজমা চিকিৎসা বলি বা সিওপিডি চিকিৎসা বলি, দুটির ক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন দিয়েছেন, তার মধ্যে ইনহেলারও আছে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে সিওপিডি রোগীদেরকে বলা হয় তারা বাসায় অক্সিজেন গ্রহণ করবে, এটির প্রয়োজন কেন হয় বা কখনই হয়? এটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে কারো কারো ক্ষেত্রে অক্সিজেন ডিমান্ডটা বেড়ে গেছে, যে এটা সিভিয়ারিটির উপর নির্ভর করে, যে অ্যাজমা যদি মাইল্ড, মডারেট, সিভিয়ার বা স্টেজ 4-এ চলে গেল, তখন দেখা যাবে কি সে একটু নড়াচড়া করলো বা অল্প এক্সজেশনে, অথবা দেখা যাচ্ছে সে জামা কাপড় পরছে, তখনও তার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, যেটা আমাদের সহজ হয়েছে করোনা আসার পরে, আমরা পালস অক্সিমিটার অ্যাভেলেবল হওয়ার পরে দেখতে পাচ্ছি যে তার আমাদের নর্মাল হয়তো 96-এর উপরে থাকতে হয়, সেখানে পেশেন্টের এই সিওপিডির পেশেন্টের আমরা 96 বা 94 না রেখে 92 বা 90-তেও আমরা গ্রহণ করতে পারি। তার নিচে চলে গেলে পরে তখন তার অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন সাপ্লিমেন্ট করতে হয়। এইসব ক্ষেত্রে একটা টার্ম আছে মানে এলটিওটি, মানে লো ডোজ অক্সিজেন, যেটা 24 আওয়ার্সের, তো না 24 ঘন্টার মধ্যে আমরা বোধহয় 18 আওয়ার্স বা মোর দেন 18 ঘন্টা এরকম দেওয়া হয় শোয়ার সময়, এবং সে যখন জেগে থাকে কাজ টাজ করে তখন অক্সিজেন নিতে বলা হয়। তো এই যে অক্সিজেন নেওয়া, এটাতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নিজে যদি বাসা থেকে একা একা নিতে চায়? না, পার্শ্ব প্রতিক্রিয়া, অক্সিজেনটা একটা দাহ্য পদার্থ, যখন যে ঘরে অক্সিজেন থাকবে সে ঘরের মধ্যে যাতে মানে কোনো লাইটার বা দেশালাই এগুলো না লাগে,
আর যখন অক্সিজেনটা সাধারণত আমরা যেগুলো দিই, অক্সিজেন যখন যায় একটু একটু পানির মধ্যে দিয়ে হিউমিডিফাইড হয়ে যাওয়া উচিত, এটা কিন্তু খেয়াল করতে হবে যে সরাসরি যে একটা চেম্বার থাকে, যেটা ওই চেম্বারটা সবসময় অক্সিজেন মানে পানি দিয়ে থাকে, যে পানি দিয়ে অক্সিজেন যাওয়ার সময় একটা বুদবুদ বুদবুদ করবে, ওইটা একটু খেয়াল করতে হবে, নাহলে সরাসরি আপার রেসপিরেটরি ট্র্যাক্টে প্রদাহ তৈরি করতে পারবে। এবং আমার যখন লেভেলটা ভালো থাকে তখন অযথা অক্সিজেন দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে সিওপিডি রোগীদের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজনীয়তা কখনো কখনো হয়। ইদানিং একটি কথা আমরা শুনি, সেটা হচ্ছে গিয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বা ফুসফুসের পুনর্বাসন সিওপিডি রোগীদের ক্ষেত্রে। সিপিডি মেইনলি, এই ব্যাপারটি কি? রিহ্যাবিলিটেশন বোঝাচ্ছে যে ওকে সব কিছুই চলে আসতেছে এখানে। আমার মতে রিহ্যাবিলিটেশনে তার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, তার সাথে আপনার ভ্যাকসিনেশনটাও চলে আসে, সে যেন ভ্যাকসিন নেয়, কয়েকটা ভ্যাকসিন আছে। তারপরে আমরা যে খাবারটাও যেন সুষম হয়, তারপরে কি এক্সারসাইজ, এই মেইন জিনিসটা আসবে হচ্ছে এক্সারসাইজটা করবে সে, অ্যারোবিক এক্সারসাইজ ওপেন স্পেসে কিছু। এখানে কি কোনো শেখানো পদ্ধতি থাকে? বিভিন্ন রকম শেখানো পদ্ধতি থাকে। ওরা মেইনলি চেস্ট রিলেটেড এক্সারসাইজ, যাতে চেস্ট মাসল এবং ডায়াফ্রাম, আমাদের রেসপিরেটরি মাসলের মেইন মাসলটা হচ্ছে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামটা যাতে অ্যাক্টিভ বা সচল থাকে বা একটু দুর্বল না হয়ে যায়, সেটার কিছু এক্সারসাইজ শিখাই দেওয়া। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, অ্যাজমা এবং সিওপিডি, সেটা নিয়ে আপনার পরামর্শ সংক্ষেপে শুনে নিতে চাই। আমি দর্শকদের এইটাই বলতে চাই, যাদের রোগ হয়ে গেছে সিওপিডি বা অ্যাজমা, তা অবশ্যই সচেতন থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন। এবং এখানে যেটা ভ্যাকসিনের বলার সুযোগটা হয়নি, আমার মনে হয় ভ্যাকসিন নেওয়া উচিত। আমাদের দেশে ভ্যাকসিনগুলো পাওয়া যায়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, এই দুটো তো নেবেনই। কোনো কোনো ক্ষেত্রে করোনা ভ্যাকসিনগুলো অবশ্যই লাগে। স্যার, আমরা আসলে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।